সময়টা অগাস্ট মাস। সকালে ডাকে আসা একটা চিঠি বারবার পড়ছে হোমস, আর আমি পড়ছি খবরের কাগজ, কিন্তু কিছুই ভালো লাগছে না। খবরই তো নেই, পার্লামেন্ট মুলতুবি, ছুটি কাটাতে সবাই এখন শহরের বাইরে। আমারও বেরিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পকেটে পয়সা নেই বলে বেরোতেই পাচ্ছি না। তাছাড়া আমার এই সৃষ্টি ছাড়া বন্ধুটির প্রকৃতির প্রতি কোনো আকর্ষণই নেই, যদি না সেখানে কোনো রহস্যের গন্ধ থাকে। হোমস বসে বসে কি যেন ভাবছে। কথাবার্তা সম্ভব নয় বুঝে খবরিন কাগজখানা ছুঁড়ে ফেলে দিয়ে আকাশ পাতাল ভাবনায় ডুবে গেলাম। এমন সময় আচমকা হোমসের গায়ে পড়া মন্তব্য ভেসে এলো। ওয়াটসন, ধরেছ ঠিক, বোকারাই এভাবে ঝগড়া মিটোয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ, বললাম সোচ্ছ্বাসে। পর মুহূর্তেই খেয়াল হলো, আরে আমার মনের কথার প্রতিধ্বনি হোমসের কণ্ঠে কেন? সোজা হয়ে বসে বিস্মিত হয়ে বিস্ফারিত চোখে চাইলাম ওর দিকে। ব্যাপার কি হোমস? কিছুদিন আগে এডগার অ্যালান পোর রচনাবলী থেকে লেখা তোমাকে পড়ে শুনিয়েছিলাম। একজন যুক্তি বিশারদ তার সঙ্গী ভদ্রলোকের মনের অব্যক্ত ভাবনাগুলো হুবহু বলে গিয়েছিল। শুনে তুমি বলেছিলে, এ হলো লেখকের কল্পনার লাগাম ছাড়া দৌড়। আমি বলেছিলাম, ঠিক ওই রকমটি কিন্তু আমিও করি। তোমার বিশ্বাস হয়নি। না, ঠিক সেরকম নয়। অবিশ্বাসটা মুখে প্রকাশ করনি, কিন্তু চোখে মুখে ফুটে উঠেছিল। তাই এখন কাগজ ফেলে দিয়ে যখন 7-5 ভাবতে বসলে, তোমার প্রত্যেকটা চিন্তা বাইরে থেকে পড়তে পারছিলাম। কিন্তু আমি তো চুপ করে বসে আছি। পো যার কথা লিখছেন, মানে যার ভাবনার চেহারা বাইরে থেকে আঁচ করা গিয়েছে, সে তো এক জায়গায় এভাবে বসে থাকেনি। কখনো আকাশে তারা দেখেছে, কখনো পাথরে হোঁচট খেয়েছে। মানুষের মুখ হলো মনের আয়না। তার মানে মুখ দেখে মনের কথা বুঝতে পারো? মুখের অবয়ব আর চোখের ভাষা দুটোর মধ্যে মনের চিন্তা ফুটে ওঠে। চিন্তার শুরু কখন খেয়াল আছে? না তো। আমি বলছি, শোনো। খবরের কাগজখানা ছুঁড়ে ফেলতেই আমার চোখ পড়ে তোমার ওপর। দেখলাম 30 সেকেন্ড শূন্য চোখে তাকিয়ে রইলে, অর্থাৎ মৌন চিন্তা শূন্য। তারপরই চোখ পড়ল জেনারেল গর্ডনের বাঁধানো ছবিটার ওপর। মুখ চোখের চেহারা একটু পাল্টালো, অর্থাৎ ভাবনার আনাগোনা শুরু হলো। এরপরেই হেনরি ওয়ার্ড বিচারের না বাঁধানো ছবিখানার দিকে তাকিয়ে যা ভাবলে তা মুখেই প্রকট হলো। ভাবলে, এ ছবি বাঁধালে ফাঁকা জায়গাটা তো ভরাট হবেই, গর্ডনের ছবির পাশে মানাবেও ভালো। অসাধারণ, ঠিক ধরেছ দেখছি। আবার তাকালে বিচারের ছবির দিকে। এবার নিবিড়ভাবে বিচারের চোখ মুখ নিরীক্ষণ করলে। আস্তে আস্তে তোমার মুখ থেকে আলোড়ন মিলিয়ে গেল। মুখ নিস্তরঙ্গ, অর্থাৎ মন স্মৃতির রোমন্থনে ব্যস্ত, অথচ তাকিয়ে আছো ছবির দিকে। তাকিয়ে তাকিয়ে ভাবছিলে মানুষটার প্রতি অবিচার করা হয়েছিল। আস্তে আস্তে তোমার চাহনি ছবির ওপর থেকে সরে এলো, কিন্তু ভাবনা তখনও অব্যাহত রইল। অর্থাৎ ছবির মানুষকে নিয়ে আর ভাবছ না, ভাবছ এবার সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধের কথা। কেননা তোমার চোখ জ্বলে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল, হাত মুঠো করে ফেললে। তারপরেই মুখটা বিষণ্ণ হয়ে গেল। আপন মনে মাথা নাড়লে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে তাদের কথা ভেবে তোমার মুখটা ম্লান হয়ে গেল। আস্তে আস্তে তোমার নিজের ক্ষত চিহ্নতে হাত বুলোলে, ফিকে হাসি হাসলে। এ হাসি আমি চিনি। দেশে দেশে ঝগড়া মিটানোর জন্য রক্তক্ষয়ী এ পন্থাটা যে কতখানি অসঙ্গত তা ভেবে তুমি নিজের মনেই হেসে উঠলে। চিন্তার এই পর্যায়ে একমত হলাম তোমার সঙ্গে এবং তা জানিয়ে দিলাম। একেবারে ঠিক। সেদিনকার সন্দেহ তাহলে মিটল তো? চলো এবার বাইরে বেরিয়ে একটু হাওয়া খেয়ে আসা যাক।
ঘণ্টা তিনেক টোটো করে ঘোরার পর বেকার স্ট্রিটে গিয়ে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে একটি গাড়ি। ডাক্তারের গাড়ি দেখছি। নতুন পসার শুরু করেছেন। জেনারেল প্র্যাকটিশনার, বিশেষজ্ঞ নন, তবে খাটিয়ে ডাক্তার। এসেছেন পরামর্শ করতে। কপাল ভালো, ঠিক সময় ফিরেছি। হোমসের পদ্ধতি আমি জানি। গাড়ির আলোর পাশে ঝোলানো বেতের বাস্কেটে কি কি ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে এবং তাদের অবস্থা দেখেই বুঝলাম ঝট করে এতগুলো কথা বলল সে। ঘরের জানলায় আলো জ্বলছে। রাত 10টায় এসছেন মানে নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন। কৌতূহলী হয়ে ঘরে ঢুকলাম। 33-34 বছরের একজন অস্থি চর্মসার ভদ্রলোক ফায়ারপ্লেসের পাশে বসেছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। শক্তিহীন চেহারা, একটু নার্ভাস আর একটু লাজুক, শিল্পীসুলভ সরু হাত। ডাক্তার বলে মনে হয় না। গুড ইভিনিং ডক্টর। মিনিট কয়েক হলো এসেছেন দেখছি। হ্যাঁ, কোচওয়ান বললে বুঝি? আপনার পাশের মোমবাতিটা এইমাত্র জ্বালানো হয়েছে দেখে বললাম। বলুন, কি করতে পারি আপনার জন্য? নমস্কার, আমার নাম ডক্টর ট্রেভেলিয়ান। থাকি 403 নম্বর ক্রুক স্ট্রিটে। নিউরোলজি নিয়ে আপনি একটা বই লিখেছেন না? খুশি হলেন ভদ্রলোক। রক্তিম মুখে বললেন, হ্যাঁ, আপনি বইটা পড়েছেন? প্রকাশকের হিসেব অনুযায়ী নাকি বিক্রি হয় না। আমার আসলে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে আছে। বাই দ্য ওয়ে, আপনিও কি ডাক্তার? হ্যাঁ, আমি যুদ্ধে গেছিলাম, এখন অবসর নিয়েছি। গুড টু নো দ্যাট। মিস্টার হোমস, আমার বাড়িতে পরপর এমন সব ঘটনা ঘটছে যে আপনার কাছে ছুটে না এসে পারলাম না। আপনি এখানে বসুন আর ঘটনাটা আমাদের খুলে বলুন। ধন্যবাদ। কতকগুলো কথা এতই তুচ্ছ যে শুনলে আপনার হাসি পাবে, কিন্তু না বললেও রহস্যটা স্পষ্ট হবে না, তাই সব বলবো একেবারে শুরু থেকে। প্রথমেই বলি, ছাত্র হিসেবে আমি ভালো ছিলাম। ডিগ্রি নেওয়ার পর নিউরোলজি নিয়ে কিছু গবেষণাও করেছিলাম। তারপর ওই বইখানা, ওটা লিখে ক্রস পিনকার্টন, পদক আর পুরস্কার দুটোই পাই। কিন্তু জমিয়ে প্র্যাকটিস করার মতো পয়সা আমার ছিল না। লন্ডনের অভিজাত এলাকায় ঘর ভাড়া আকাশ ছোঁয়া, ডাক্তারি সরঞ্জামের খরচও অনেক। পয়সার না জমা পর্যন্ত হাতে টাকাও দরকার। এত পুঁজি আমার ছিল না। হঠাৎ আশ্চর্য একটা সুযোগ পেলাম। বছর কয়েক আগে ব্লেসিংটন নামে এক অচেনা ভদ্রলোক আমার সঙ্গে দেখা করলেন এবং গায়ে পড়ে আমাকে সাহায্য করতে চাইলেন। ছাত্রজীবনে আমার সুনাম তিনি নাকি শুনেছেন, আর আমি যে পদক আর পুরস্কার পেয়েছি সে খবরও রাখেন। জিজ্ঞেস করে জেনে নিলেন যে আমি মদ খাই না, বদ কোনো নেশায় আসক্ত নই, অথচ পকেটে পয়সা নেই বলে পসার জমাতে পারছি না। উনি তখন বললেন, দেখুন, আমার বেশ কিছু টাকা এমনি পড়ে আছে, আমি তা খাটাতে চাই। তাতে আপনার লাভ, আমারও লাভ। শুনে তো আমার দম বন্ধ হয়ে আসে আর কি। এই যে মেঘনা চাইতেই জল। উনি তখন খুলে বললেন প্রস্তাবটা। ঘর ভাড়া, সাজ সরঞ্জাম কেনা, লোকজনের মাইনে, সব খরচ ওর। আমার কাজ হবে কেবল রোগী দেখা। রোজগার যা হবে তার 3 ভাগ উনি নেবেন, 1 ভাগ নেব আমি। তো আমি রাজি হয়ে গেলাম। লেডি ডেতে প্র্যাকটিস শুরু করলাম। দোতলার সবচেয়ে ভালো ঘর দুটোয় উনি নিজে রইলেন। আসলে হার্ট খারাপ বলেই সবসময় ডাক্তারের সান্নিধ্যে থাকতেন। ঘর থেকে খুব একটা বেরোতেন না, কারোর সঙ্গে মিশতেনও না, কিন্তু প্রতিদিন সন্ধে হলেই নিচে এসে আমার খাতাপত্র দেখে গিনি পিছু 5 শিলিং 3 পেনি আমাকে দিয়ে বাকিটা নিজের ঘরে বাক্সে মজুত করতেন।
রোজগারও ভালোই হচ্ছিল। দেখতে দেখতে আমার পসার জমে উঠেছিল, আর এই কবছরেই ভদ্রলোক রীতিমতন বড় লোক হয়ে গেলেন আমার দৌলতে। কয়েক সপ্তাহ আগে হন্তদন্ত হয়ে এসে ব্লেসিংটন বললেন দরজা জানলায় মজবুত খিল লাগানো দরকার, ওয়েস্ট এন্ডে নাকি সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। ভীষণ উত্তেজিত দেখলাম ভদ্রলোককে। তারপর কয়েক সপ্তাহ অদ্ভুত অস্বস্তির মধ্যে দিয়ে কাটল। সবসময় জানলা দিয়ে উঁকি মেরে দেখতেন বাইরে। রাত্রিরে ডিনারের পর একটু বেড়ানোর অভ্যেস ছিল ওর, তো তাও বন্ধ হয়ে গেল। দেখে শুনে মনে হলো ভয় সিঁটিয়ে আছেন সবসময়। কাকে বা কিসের জন্য এত আতঙ্ক জিজ্ঞেস করতে গিয়ে হলো বিপত্তি। তেলে বেগুনে জ্বলে উঠলেন। কাজেই আমি আর ও নিয়ে কথা বলিনি। তারপরে আস্তে আস্তে সুস্থির হলেন। আগের মতো ডিনারের পর আবার বেড়ানো শুরু করলেন। তারপরেই এমন একটা ঘটনা ঘটল যে একেবারে বিছানা নিলেন। দুদিন আগে একটা চিঠি পাই আমি। চিঠিতে তারিখ ঠিকানা কিচ্ছু নেই। লেখা ছিল একজন রুশ ভদ্রলোক ডক্টর ট্রেভেলিয়ানকে দিয়ে মৃগী রোগীর চিকিৎসা করাতে চান। কাল সন্ধে 6:15 তিনি আসবেন ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু যেন হাজির থাকেন। মৃগী রোগীর চিকিৎসায় সবথেকে বড় অসুবিধে হলো রোগী পাওয়া। তাই খুব উৎসাহ পেলাম চিঠিটা পেয়ে। তো পরের দিন চেম্বারে এলেন দুজন। একজন রোগা, লম্বা, গম্ভীর, বয়স্ক, অতি মামুলি চেহারা, আর একজন যুবক, চওড়া বুক, ধারালো নাক। ভাঙা ভাঙা ইংরাজিতে যুবকটি পরিচয় দিলেন নিজেদের। বয়স্ক পুরুষ তার বাবা। মৃগী রোগীর প্রকোপে বড্ড কষ্ট পাচ্ছেন। বাবাকে আমার কাছে রেখে তিনি পাশের ঘরে গিয়ে বসলেন। বয়স্ক ভদ্রলোককে আমি পরীক্ষা শুরু করলাম। জবাব দিলেন উল্টোপাল্টা, বোধহয় ভাষাটা ভালো করে জানা নেই সেই জন্য। তো কিছুক্ষণ পরে কোনো জবাব না দিয়ে ফ্যাল করে চেয়ে রইলেন সামনে। চোখ মুখ শক্ত হয়ে গেছে। তো বুঝলাম যে রোগের আক্রমণ শুরু হয়ে গেছে। কিন্তু পরীক্ষা করে অবাক হলাম, সব স্বাভাবিক। তাই অ্যামাইল নাইট্রেট শুকিয়ে ঘোর কাটানো দরকার ভেবে ল্যাবরেটরিতে গেলাম ওষুধটা আনতে। মিনিট 5 হ্যাঁ, ওই মিনিট 5 পরে ফিরে এসে দেখলাম ঘর খালি। তিনি নেই। পাশের ঘরে তার ছেলেও নেই। চাকরটা নতুন, তেমন চটপটেও নয়। রুগী কোথায় সে বলতে পারল না। আওয়াজ টাওয়াজও নাকি পায়নি। দরজাটা ভেজানো, বন্ধ নয়। পুরো ব্যাপারটা একটা বিরাট রহস্য রয়ে গেল আমার কাছে। তো ব্লেসিংটন বেড়ানো শেষ করে ফিরে এলেন একটু পরে। ইদানিং ওর সঙ্গে কথা খুবই কম বলি, তাই এ প্রসঙ্গে আর কোনো কথা বললাম না। রুশ ভদ্রলোকরা আবার আসবেন সেটা ভাবিনি। পরের দিন ব্লেসিংটন বেরিয়ে যাওয়ার একটু পরেই তাই ওদের ঘরে ঢুকতে দেখে অবাক হয়ে গেলাম। ওরা বললেন কালকের ব্যাপারটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রোগের আক্রমণ কেটে যাওয়ার পর ভদ্রলোকের মনে হলো তিনি একটা নতুন জায়গায় বসে আছেন। কেন এসেছেন, কোথায় এসেছেন, কিছুই নাকি মনে করতে পারলেন না। প্রতিবার ঘোর কেটে যাওয়ার পর এই রকমই হয়, আগের কথা নাকি খেয়াল থাকে না। তাই সোজা বেরিয়ে যান ঘর থেকে। আর বাবাকে বেরিয়ে যেতে দেখে ছেলে ভাবেন যে ডাক্তারের সঙ্গে কাজ শেষ হয়েছে বলেই বুঝি বেরিয়ে যাচ্ছেন। তো পিছন পিছন তিনিও বেরিয়ে যান। বাড়ি যাওয়ার পর জানা যায় আসল ব্যাপারটা। শুনে একচোট হেসে নিয়ে নতুন করে রোগীর সঙ্গে আলোচনা করতে বসলাম। ছেলে সেই গেলেন পাশের ঘরে। আধ ঘন্টা পরে প্রেসক্রিপশন লিখে দেওয়ার পর ছেলে এসে বাবাকে ধরে ধরে নিয়ে গেলেন বাইরে। একটু পরেই বেরিয়ে ফিরলেন ব্লেসিংটন। শটান চলে গেলেন ওপরের ঘরে। তারপরেই রেগে গিয়ে চেঁচামেচি করতে লাগলেন। কে ঢুকেছিল আমার ঘরে? কই, কেউ তো ঢোকেনি। মিথ্যা কথা। এখানে এসে দেখুন, তাহলেই বুঝবেন। গিয়ে দেখলাম সত্যি কার্পেটের ওপর কতগুলো বড় বড় পায়ের ছাপ, যা মোটেই ব্লেসিংটনের নয়।
কালকে বিকেলে তুমুল বৃষ্টি হয়ে গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনার? বেশ বুঝলাম রুশ রোগীর ছেলেটি ভিজে জুতো নিয়ে এই ঘরে ঢুকেছিলেন। জিনিসপত্রে হাত দেননি, কিন্তু বসবার ঘরে বসে না থেকে উপরের ঘরে ঢুকে পাইচারি করে গিয়েছেন কার্পেটে। ব্যাপারটা এমন কিছু গুরুতর নয় যে ভেঙে পড়তে হবে, কিন্তু মিস্টার ব্লেসিংটন দেখলাম আতঙ্কে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন। আর্ম চেয়ারে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন, কিন্তু কান্নাটা কেন সেটা স্পষ্ট বুঝতে পারলাম না। তাই আপনার কাছে এলাম। আমার মনে হয় মিস্টার ব্লেসিংটন খামোকাই ভয় পাচ্ছেন। আপনি গিয়ে যদি একটু বুঝিয়ে বলেন তো খুব ভালো হয় মিস্টার হোমস। চোখ বুজে পাইপ টানতে টানতে সব কথা শুনল হোমস। ডাক্তারের কাহিনী যে তার মনে ধরেছে পাইপ থেকে ধোঁয়া ছাড়ার ধরন দেখেই তা বুঝলাম। কাহিনী শেষ করেই উঠে পড়ল চেয়ার থেকে। 15 মিনিটের মধ্যেই এসে গেলাম ক্রুক স্ট্রিটে ডাক্তারের চেম্বারে। কার্পেট মোড়া চওড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, এমন সময় ওপরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো কম্পিত কণ্ঠস্বর। খবরদার, হাতে পিস্তল আছে, ওপরে উঠলেই গুলি চালিয়ে দেবো। এটা 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 কি হচ্ছে মিস্টার ব্লেসিংটন? আরে ডাক্তার নাকি, সঙ্গে কারা? অন্ধকারেই বুঝতে পারলাম আমার এবং হোমসের সারা গায়ে হাত বুলিয়ে কে যেন পরীক্ষা করছে। তারপরেই জ্বলে উঠল আলো। কিছু মনে করবেন না, একটু হুঁশিয়ার থাকা দরকার। আলো আসায় ভদ্রলোককে ভালো করে দেখলাম। এককালে খুব মোটা ছিলেন, এখনও মোটা রয়েছেন, কিন্তু আগের মতো আর নয়। মুখের চামড়া শিথিল হয়ে ঝুলছে, ভীষণ ঘাবড়ে যাওয়ায় গালের চামড়াও কাঁপছে। পাতলা চুল যেন ভয়ের চোটে খাড়া হতে চাইছে। আমরা এগিয়ে যেতেই হাতের পিস্তলটা পকেটে রেখে বললেন, আসুন মিস্টার হোমস, ডাক্তারের কাছে শুনেছেন তো ঘরে কারা যেন ঢুকেছিল? তারা কারা মিস্টার ব্লেসিংটন? আপনাকে খুন করতেই বা চাইছে কেন? তা তো জানি না, আপনার মুখেই শুনবো বলেই তো আপনাকে ডাকলাম। আপনি জানেন না? আসুন আসুন, ওপরে আসুন। ভদ্রলোকের পেছন পেছন ওপরের ঘরে গেলাম। সুন্দরভাবে সাজানো ঘরের এক কোণে রাখা একটা বিরাট বড় কালো বাক্সের দিকে আঙুল তুলে ব্লেসিংটন বললেন, আমার সারা জীবনের টাকা ওর মধ্যে আছে। ব্যাংকে আমি ভরসা পাই না, জীবনে একবারই টাকা খাটিয়েছি ডাক্তারের মারফত। ঘরের লোক ঢুকেছে দেখে সেই কারণেই এত ঘাবড়ে গেছি। মিস্টার ব্লেসিংটন, আমাকে ঠকালে কিন্তু সাহায্য পাবেন না। সবই তো বললাম। তাহলে চললাম। সে কি কি করা উচিত সেটা তো বলে যান। যা সত্যি তা বলা উচিত। এরপর আর ওখানে দাঁড়ালো না হোমস। বিরক্ত মুখে আমাকে নিয়ে রাস্তায় নেমে এলো। হাঁটতে হাঁটতে বলল, অযথা তোমাকে ঝামেলায় টেনে আনার জন্য আমি দুঃখিত ওয়াটসন, তবে ব্যাপারটা ইন্টারেস্টিং। তা তো বুঝলাম, কিন্তু মাথায় তো কিছুই ঢুকছে না। 2 অথবা 3 লোক রয়েছে এর মধ্যে। ব্লেসিংটনের ওপর তারা ক্ষেপে আছে। এদের একজন রোগীর ছদ্মবেশে ডাক্তারকে আটকে রাখে, আর একজন সেই ফাঁকে ব্লেসিংটনের ঘরে ঢোকে। আর ওই মৃগী রোগের ব্যাপারটা স্রেফ অভিনয়, কিন্তু কপালক্রমে 2বারই ঘরের বাইরে রইল ব্লেসিংটন। তার মানে এই সময়টা যে তার বেরোনোর সময় আততায়ীরা তা জানে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকলে জিনিসপত্র নাড়াচাড়া করত। তাছাড়া
প্রাণের ভয় থাকলে চোখ দেখলেই তা বোঝা যায়। ব্লেসিংটনের চোখে আমি মৃত্যু ভয় দেখেছি। ও জানে কারা ঘরে এসেছিল, কিন্তু চেপে যাচ্ছে। অথবা হয়তো ঘরের মধ্যে লোক ঢোকার ব্যাপারটা পুরোটাই মন গড়া। এই ডক্টর ট্রেভেলিয়ান বানিয়ে বানিয়ে বলছেন, নিজেই হয়তো ঢুকেছিলেন কোনো বদ মতলবে। সে সম্ভাবনা বাতিল করে দিয়েছি কার্পেটের উপর জুতোর ছাপ দেখে। মাপটা ডাক্তারের জুতোর মাপের চেয়ে বড়। তাছাড়া ডাক্তার ছুঁচলো মুখলা জুতো পরেন, সে পরে এসেছিল চৌকোনা জুতো। জাগে, আশা করছি কালকেই নতুন খবর পাবো ক্রুক স্ট্রিট থেকে। সত্যিই খবর এলো। সাত সকালে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলাম হোমসের ধাক্কায়। চিরকুট এসছে ডক্টর ট্রেভেলিয়ানের কাছ থেকে। নোটবুক থেকে ছেঁড়া কাগজে দ্রুত হাতে লিখেছেন, এক্ষুনি আসুন। চিরকুট পাঠিয়েছেন কোচোয়ানের হাতে। নিচে দাঁড়িয়ে রয়েছে সে গাড়ি নিয়ে। ঠিক 15 মিনিট লাগলো ডক্টরের চেম্বারে পৌঁছতে। আমাদের দেখেই চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। ও আপনারা, সর্বনাশ হয়ে গেল। মিস্টার ব্লেসিংটন সুইসাইড করেছেন। কাল রাতে গলায় দড়ি দিয়েছেন। কি করি বলুন তো, সব গুলিয়ে যাচ্ছে আমার। পুলিশ অবশ্য এসে গেছে, উপরে আছে। জানলেন কখন? এই তো সকাল 7টা নাগাদ রোজকার মতো চা নিয়ে গিয়েছিল পরিচারিকা। দেখলো ঘরের ঠিক মাঝখানে ঝুলছেন। ল্যাম্পের হুকে দড়ি বেঁধে কালো বাক্সটা থেকে লাফিয়ে ঝুলে পড়েছেন। চিন্তামগ্নভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হোমস। তারপর ডাক্তারের পেছন পেছন ওপরের ঘরে উঠলাম। ঢুকেই দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। ঝুলন্ত অবস্থায় ব্লেসিংটন যেন আরও মোটা হয়ে গিয়েছেন। ছাল ছাড়ানো মুরগির গলার মতো গলাটা বেরিয়ে আসছে। বাদবাকি দেহটাও নরদেহ বলে মনে হচ্ছে না। অত্যন্ত অস্বাভাবিক, অত্যন্ত বেমানান লাগছে সব কিছু। গোড়ালিও ফুলে উঠেছে। পাশে দাঁড়িয়ে চটপটে চেহারার একজন পুলিশ ইন্সপেক্টর নোটবই খুলে কী সব যেন লিখছে। হোমসকে দেখেই স্বাগত জানালো। হোমস বলল, আরে ল্যানার্ড যে, কি বুঝলে? ভয় চোটে মাথা ঠিক রাখতে পারেননি ভদ্রলোক। ওই দেখুন না, শোয়ার ফলে বিছানা দেবে রয়েছে। তারপর ভোর 5টা নাগাদ উঠে ঝুলে পড়েছেন। জানেন তো, বেশিরভাগ লোক ওই সময় আত্মহত্যা করে। আমি মৃতদেহ পরীক্ষা করে বললাম, মাসেল যেরকম শক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে ঘন্টা 3 আগে মারা গেছেন। অস্বাভাবিক কিছু পেয়েছো ঘরে? হাত ধোবার জায়গায় পেয়েছি একটা স্ক্রু ড্রাইভার আর কয়েকটা স্ক্রু। কাল রাতে 4টে চুরুট খেয়েছিলেন ভদ্রলোক। পোড়া অংশগুলো পেয়েছি ফায়ার প্লেসে। এ দেখুন। চুরুটের হোল্ডার? না। চুরুটের বাক্স? এই তো কোটের পকেটে ছিল। দেখি বাক্সটা। হাভানার চুরুট। কিন্তু এই পোড়া চুরুটগুলো ওলন্দাজরা আমদানি করেছে তাদের পূর্ব ভারতীয় উপনিবেশ থেকে। এসব চুরুট খড়ে মোড়া থাকে, একটু বেশি লম্বাটে আর সরু হয়। বলতে বলতে পোড়া চুরুট 4টে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল হোমস। তারপর বলল, দুটো সাজানো, দাঁত দিয়ে কাটা। ল্যানার, এটা আত্মহত্যা নয়, খুন। ঠান্ডা মাথায় মার্ডার। অসম্ভব। কেন? এত ঝামেলা পাকিয়ে কেউ খুন করে না। সেটাই তো দেখতে হবে। তা খুনিরা বাড়িতে ঢুকলো কিভাবে? সামনে দরজা দিয়ে। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। চলে যাওয়ার পর বন্ধ করা হয়েছিল। এটা জানলেন কি করে? চিহ্ন দেখে। দাও, আরো খবর দিচ্ছি তোমাকে।
এরপর দরজার কাছে গিয়ে উল্টে পাল্টে চাবিটা দেখল হোমস। দেখল চাবির গর্ত, তারপর বিছানা, কার্পেট, চেয়ার, ম্যান্টেলপিস, মৃতদেহ আর দড়ি পরীক্ষা করল। আর সবশেষে দড়ি কেটে ডেড বডি শোয়ানো হলো চাদরের ওপর। দড়িটা কোত্থেকে এলো? ডক্টর ট্রেভেলিয়ান বিছানার তলা থেকে এক বান্ডিল দড়ি বার করে বললেন, এই যে এখান থেকে কেটে নেওয়া হয়েছে। পুড়ে মরার ভয়ে দড়ি রাখতেন খাটের তলায়, সিঁড়িতে আগুন লাগলে জানলাগুলো যাতে পালাতে পারেন। ফলে ওদের ঝামেলাও কমে গেল। ম্যান্টেল পিস থেকে ব্লেসিংটনের এই ছবিখানা নিয়ে চললাম, কাজে লাগবে। কিন্তু কিছু তো বলে গেলেন না উনি। 3 জন এসেছিল একে খুন করতে। রুশ রুগীর ছদ্মবেশে বয়স্ক লোকটিকে মাঝে রেখে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিল 3 জনে। সবার আগে ছিল সেই ছদ্মবেশী রুগীর সাজানো ছেলে। দরজা খুলে বাড়ির দিকে ঢুকিয়েছিল যে তার হদিশ এখনো পেলাম না। ল্যানার, চাকরটাকে গ্রেফতার করো। ডাক্তারের মুখে শুনেছি সে নতুন এসেছে কাজে। সে ব্যাটা পালিয়েছে। সে ছিল সবার পেছনে। হোমস, এত কথা তুমি কি করে বলছো? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। পায়ের ছাপ যে পর পর পড়েছে, ভুল হওয়ার জো নেই। কোন ছাপটা কার সেটা তো কাল রাতেই জেনে গেছি। ওরা দরজার সামনে পৌঁছে তার দিয়ে খুঁচিয়ে তালা খুলে ফেলল। খালি চোখেই সেই আঁচড়গুলো দেখা যায়। তারপর কাবু করল ব্লেসিংটনকে। খুব সম্ভব বিছানায় বসিয়ে নিজেরা বসলো বিচার সভার মতো একটা পরামর্শ সভায়। বুড়ো হোল্ডারে চুরুট লাগিয়ে বসলো চেয়ারে। কম বয়সী সাকরেদ এইখানে বসে চুরুট খেয়ে ছাই ঝাড়ল ড্রয়ার আলমারিতে। তৃতীয় লোকটি পায়চারি করতে লাগলো ঘরময়। বিচারে সাব্যস্ত হলো ফাঁসি দেওয়া হবে ব্লেসিংটনকে। ফাঁসি দেবে বলেই কার্ড বা গুলির মতো কপিকল জাতীয় কিছু একটা সঙ্গে এনেছিল নিশ্চয়। ফাঁসি কার্ড বানিয়ে নিত নিজেরাই। স্ক্রুড্রাইভার আর স্ক্রু পর্যন্ত এনেছিল কড়ি কাঠে সেগুলো লাগাবে বলে। কিন্তু ল্যাম্পের হুকটা দেখে সে হাঙ্গামা করতে হলো না। ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বিদায় হলো জল্লাদরা। ভেতর থেকে সাহায্যকারী বন্ধ করে দিল দরজা। যেন চোখের সামনে দেখছে এমনিভাবে প্রতিটি ব্যাপারে বিশদভাবে বলে গেল হোমস। ছোট ছোট চিহ্ন থেকে এইভাবে সাজানো খুনের দৃশ্য শুনে অবাক হলাম প্রত্যেকেই। ইন্সপেক্টর তক্ষুনি বেরিয়ে গেলেন চাকরের খোঁজে। বেকার স্ট্রিটে ফিরে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেল হোমস। বেলা 3টের সময় এলেন ডাক্তার আর ইন্সপেক্টর। হোমস ফিরল আরও 45 মিনিট পরে। মুখ দেখে মনে হলো ভালো খবর আছে। আমি সবার খবর নিয়ে এসেছি। ব্লেসিংটনকে পুলিশ মহল চেনে, যারা খুন করে গেল তাদেরকেও চেনে। এদের নাম বিডল, হেওয়ার্ড আর মোফট। ওয়াশিংটন ব্যাংক ডাকাত? একদম। তাহলে ব্লেসিংটনের আসল নাম সাটন? 5 জনে মিলে ডাকাতি করেছিল ওয়াশিংটন ব্যাংক। 4 জনের নাম এইমাত্র বললাম। 5ম জন হলো কার্টরাইট। গার্ড টোবিনকে খুন করে 7,000 পাউন্ড নিয়ে পালিয়ে যায় এরা। ঘটনাটা ঘটে 1875 সালে। পুলিশ 5 জনকেই ধরে। রাজসাক্ষী হয় এই ব্লেসিংটন বা সাটন। অথচ এদের মধ্যে সবচেয়ে বদমাস ছিল এই সাটন। ফাঁসি হয়ে যায় কার্টরাইটের। বাকি 3 জন জেলে যায়। 15 বছরের মেয়াদ ফুরোনোর কয়েক বছর আগেই ছাড়া পেয়ে এরা হন্যে হয়ে খুঁজতে থাকে সাটনকে। 2 বার খুন করতে এসে ফিরে যায়। ভাগ্যক্রমে বাড়িতে থাকেনি সাটন। 3য় বারে কাজ হাসিল করেছে।
তাহলে ওই খবরের কাগজের 3 জনের ছাড়া পাওয়ার খবরটা পড়েই বোধহয় অত ভয় পেয়েছিল ব্রেসিংটন। হ্যাঁ, ডাকাতির গল্প যা বলেছিল সেটা গল্পই। কিন্তু আমার কাছে সব খুলে বললেই তো হতো। খুলে কি বলা যায়? পুরনো বন্ধুদের হিংস্র প্রকৃতি সে যতটা জানে আর কেউ তা জানে না। তারা জেল থেকে বেরিয়ে কি করবে তা হাড়ে হাড়ে বুঝেছিল বলেই আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিল সাটন। অথচ লজ্জার মাথা খেয়ে আপনাকে বলতে পারেনি। ক্রুক স্ট্রিটের রহস্য কাহিনীর পরিসমাপ্তি এইখানেই, কেননা 3 জন পলাতক খুনিদের আর ধরা যায়নি। বছর কয়েক আগে পর্তুগিজ উপকূলে একটা জাহাজ নিখোঁজ হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের বিশ্বাস খুনি 3 জন সেই জাহাজের আরোহীদের মধ্যেই ছিলেন।